আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? এসএসসি 2026 ও 27 এর ভাইয়া ও আপুরা, তোমাদের জন্য আজকে আমরা আবারও নিয়ে চলে আসলাম এসএসসি ফিজিক্সের একটা ক্লাস। এই ক্লাসে আমরা দেখব প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের দ্বিতীয় লেকচার। অর্থাৎ গত লেকচারে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানী যাদের অবদান ছিল, বিভিন্ন ধরনের অন্য সব বিজ্ঞানীদের অবদান আমরা দেখেছিলাম। এবং আজকে আমরা ক্লাসের মধ্যে দেখব বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে জানবো, এবং আজকে আমরা মূল টপিকের ভিতর ঢুকবো। তো চলো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম এই পর্যন্ত, অর্থাৎ আমরা দেখেছিলাম বিজ্ঞানের উত্থান পর্ব, আমরা দেখেছিলাম আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এবং আমরা শিখেছিলাম পদার্থবিজ্ঞানের পরিসর সম্বন্ধে। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা দিয়ে। আধুনিক পদার্থবিজ্ঞান কিভাবে সূচনা হলো? তো আমরা দেখি, 19 শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। অর্থাৎ প্রচলিত যে পদার্থবিজ্ঞানের ধারাটা ছিল, সেক্ষেত্রে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলেও তা ওই সুন্দরভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। তো সে কারণে তার জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। মানে তখন কি হয়েছিল যে মানুষ ব্যাখ্যা করতে পারতো বড় বড় জিনিস, কিন্তু বড় বড় জিনিসের যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ছিল, যেমন পরমাণু, অণুর ভিতরে পরমাণু, এবং অণু দিয়ে আবার কয়েকটা ব্লক তৈরি হয়, মানে ওগুলো তারা ব্যাখ্যা করতে পারতো না। তাই সেই জন্য বলছিলেন যে তখন কি প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব ছিল না। তাই 1803 সালে জন ডাল্টন, তো দেয়া আছে ডাল্টন, তার নাম জন ডাল্টন, হ্যাঁ, ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন। 1911 সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস পজিটিভ চার্জগুলো থাকে। তো এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট। আজকে যে 1803 সালে জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন, এবং 1911 সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াস পজিটিভ চার্জগুলো থাকে। তো রাদারফোর্ড যেই দেখেছেন সেটা হলো যে এই যে পরমাণুর ভিতরে এরকম একটা নিউক্লিয়াস আছে, এবং তার আশেপাশে যে ইলেকট্রনগুলো এভাবে তার কেন্দ্র করে ঘুরছে, সেটাকে রাদারফোর্ড দেখেছিলেন। যদিও এরপর আমরা দেখবো যে এটা মূলত তার দেখিয়েছেন, কিন্তু তিনি যে ইলেকট্রন কিভাবে ঘুরে সেটা প্রমাণ করতে পারেননি। এই যে দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রন মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বিদ্যুৎ চুম্বকীয় সূত্র অনুযায়ী এই অবস্থায় ইলেকট্রনের মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যাইতেছে না। তার শক্তি, ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা কখনো ঘটে না। যেমন ম্যাক্সওয়েল তত্ত্ব দিয়েছিলেন যে যখন ইলেকট্রন যখন এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরবে, তখন এইভাবে না গিয়ে সেই ইলেকট্রনটা এইভাবে ঘুরবে, এই যে এইভাবে যেতে 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 একবার ডাইরেক্ট পতিত হওয়ার কথা, কিন্তু সেই পতিত হচ্ছে না। যদি পতিত হতো তাহলে তাহলে আমাদের বস্তুগুলো স্থির থাকতে পারতো না, তা ধ্বংস হয়ে যেত। তাই এখানে আছে, কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রন মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। এই কারণে ব্যাখ্যা করা যাইতেছে না। তারপরে আছে কারণ বিদ্যুৎ চুম্বকীয় সূত্র অনুযায়ী, এই যে এখানে আছে বিদ্যুৎ চুম্বকীয় সূত্র অনুযায়ী ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভিতরে পড়ে যাবে, কিন্তু তা বাস্তবে কখনো ঘটে না। 1900 সালের ম্যাক্স প্লাঙ্ক তত্ত্ব আবিষ্কার করেন। এই যে ম্যাক্স প্লাঙ্ক যে তত্ত্ব আবিষ্কার করছেন না, এটাই মূলত কারণ। যে ম্যাক্স প্লাঙ্ক কি বলছিলেন যে যখন এইভাবে
যাচ্ছে যাচ্ছে এইভাবে যাওয়ার কথা, রাদারফোর্ড অনুসারে এইভাবে ঘুরতে থাকবে, কিন্তু তা হচ্ছে না। ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে এটা এইভাবে ঘুরতে 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 তা এভাবে পতিত হয়ে যাওয়ার কথা, তারপরে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওটা হচ্ছে না। তাই সেখানে একটা বাধা পেলাম। তাই এই সমস্যা তাই এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের নিলস বোর, তিনি ভালো মতো এটার ব্যাখ্যা দেন। নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর। তো বিজ্ঞানী নিলস বোর যেই তত্ত্বটি দিয়েছিলেন বা যে মডেলটি আবিষ্কার করেন, সেই মডেলটিকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ে দেখব। তো সেটা রসায়নের আমরা দিক দিয়ে দেখব। তো চলো আমরা যাই, যে এগুলো আমরা পড়ে ফেললাম এতক্ষণে। এখন আমরা দেখব বিজ্ঞানী, এটি একটু মনে রাখবে যে কত সালে এটা করেন এবং কে আবিষ্কার করেন, সেটা হলো ম্যাক্স প্লাঙ্ক। তো তারপর আছে এই তত্ত্ব ব্যবহার করে পরমাণু, এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। তো কত যে প্রশ্ন আসবে যে এই তত্ত্ব ব্যবহার করে, কোন তত্ত্ব? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞানের জগতে অবদান রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যিনি একটি কণা আবিষ্কার করেছিলেন, একটা শ্রেণী কণা আবিষ্কার করেছিলেন। সেই কণা আবিষ্কার করার ফলে তা পদার্থবিজ্ঞানের অনেক উন্নত সাধিত হয়েছে। তো সেই কারণে তিনি এই মৌলিক কণাকে তার নাম অনুসারে, মানে তার সম্মান জানানোর জন্য তার নাম অনুসারে মৌলিক কণাটার নাম বোজন দেওয়া হয়, যাতে এটা থাকে যে স্বীকৃতি যে তিনি এই কণাটাকে মানে এই কণার এই শ্রেণীটিকে আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে অনেক এই সালের অনেক সম্মানিত অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন। মানে কোয়ান্টাম তত্ত্বটি ছিল তা পুরোপূর্ণ পরীক্ষা নিরীক্ষালব্ধভাবে সুন্দর মতো প্রতিষ্ঠিত হয় নাই। পরে তারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে ভালো মতো ফলাফল দিয়ে তা পুরোপুরি প্রতিষ্ঠিত করেন যে কোয়ান্টাম তত্ত্বটা সঠিক। তারপরে আমরা নতুন একটা জিনিস দেখতে পাই, সেটা হলো বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয়। ইথার কিন্তু কোনো কিছু না, ইথার একটা বিষয় তারা কল্পনা করেছিল। ইমেজিন, তুমি কিন্তু অনেক কিছু কল্পনা করো, তেমনি বিজ্ঞানীরাও এই বিভিন্ন বিক্রিয়া বা বিভিন্ন ঘটনার সাপেক্ষে ঘটনা ব্যাখ্যা করার সুবিধার্থে কোনো কিছুকে ধরে কল্পনা করে নেয়। যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে কোনো কিছুকে ধরার জন্য আমরা এক্স ধরি নির্ণয় করার জন্য, তেমনি তারা একটা ইথার নামে একটা বাহক হিসেবে ধরেছিল, যে ইথারের মাধ্যমে তরঙ্গগুলো এক স্থান থেকে এক স্থানে স্থানান্তরিত হয়, কিন্তু সেটা অন্য হিসাব। তো এটা আমরা পড়বো তরঙ্গ অধ্যায়, এই অধ্যায়ের বিষয় না, তাই আমরা এই অধ্যায়ে পড়তেছি না। এই অধ্যায় থেকে একটা জিনিস তোমরা এই প্যারাটা থেকে পড়বা, সেটা হলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের এটা না। 1827 সালে মাইকেলসন ও মুরলি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করে দেখান যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই এবং আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান। আলোর বেগ কোনো মাধ্যমে কম বা বেশি নয়। এটা কি বিজ্ঞানীর নাম আমাদের পড়া লাগবে না, লাগবে শুধু এই যে এগুলো, যে সারটা পড়া লাগবে না, লাগবে মাইকেলসন ও মুরলি কি করছেন, এই দুজন আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান, এই কথাটুকু অনেক ইম্পর্টেন্ট। আলোর বেগ গতিশীল এবং স্থিতিশীল সব মাধ্যমে সমান, এই কথাটা যে কতটা ইম্পর্টেন্ট। তারপর আছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসবেই 1905 সালে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি
থেকে এই বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বকালের সমপ্রদ সূত্র ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা সবাই জানি আমরা, ই সমান সমান এমসি স্কোয়ার। তো অনেক ইম্পর্টেন্ট, ই সমান সমান এমসি স্কোয়ার বের হয়ে আসে। তো ই সমান এমসি স্কোয়ার এটার মানে কি? তো আমরা ই মানে কি, আমরা এনার্জি বলি না, এনার্জি। তো এনার্জির ই যেটা প্রথমে থাকে সেটা দিয়ে আমরা মানে প্রতীকটাকে বেশিরভাগ সময় এটা দিয়ে প্রকাশ করা হয়, এনার্জি ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভর গুণ গুণ হবে, এখানে আমরা এখানে লিখি আলোর বেগের বর্গ সমান আলোর বেগ তার বর্গ। তো এটি হচ্ছে আমাদের মেন যে সূত্র। তো আমরা বুঝে ফেললাম ই মানে কি, ই মানে আমাদের শক্তি, ই মানে এনার্জি, ই মানে শক্তি। তারপরে আছে এম, এম মানে দিল আমরা ভর, ওজন আর ভর কিন্তু অনেক পার্থক্য আছে, এটা আবার আমরা নেক্সট পড়ে ফেলবো নেক্সটে, ওজন এবং ভরের পার্থক্য কি। তো আমরা বলদ সেটা ভালোভাবে পড়বো, তো এগুলো এখন আমরা পড়বো না। তো এখন আছে তো কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে বিজ্ঞানী ডিরাক 1931 সালে প্রতি পদার্থের এন্টি পার্টিকেল অস্তিত্ব ঘোষণা করেন। এটি পরের বছরই আবিষ্কৃত হয়। তো এটা কি, সে বিজ্ঞানী ডিরাক, এটা একটু কঠিন হলো, তোমাদের এটা মনে রাখতে হবে যে অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরের বছরই আবিষ্কৃত হয়। এটা লেস ইম্পর্টেন্ট, লেস 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 ইম্পর্টেন্ট, কারণ তেমন আসে না। তো 1885 সালে লঞ্চ, এটা অনেক আসে, এই যে আমরা এখন যেটা দাগিয়ে দিব এটা অনেক আসে। 1885 সালে রন্টজেন এক্স রে আবিষ্কার করেন এবং 1896 সালে বেকেরেল লেখান যে পরমাণুর কেন্দ্রে থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। 1899 সালে পিয়ারে ও ম্যারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণু আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তোমার কেমিস্ট্রিতে আবার 11 নম্বর অধ্যায় পড়বা ফিশন এবং ফিউশন বিক্রিয়া, সরি 11 নম্বর না, খেয়াল নাই কত নম্বর অধ্যায় পড়বা তোমরা খেয়াল নাই, কিন্তু পড়বা কেমিস্ট্রিতে যে ফিশন এবং ফিউশন আর ফিশন বিক্রিয়া, দুইটা বিক্রিয়া আলাদা। আমরা এই দেখাচ্ছি তোমাদের মানে এই যে এরকম কিছুর সাথে তোমরা পরিচিত হবা। নিউক্লিয়ার ফিশন, ওগুলাকে বলবো আমরা নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। তা আমরা কেমিস্ট্রি পেপার, তো আমরা এদিকে না আসি। তো আমরা দাগিয়ে ফেলছি যে এটা আবিষ্কার করেন এবং ব্যাকেল দেখেন যে পরমাণু কেন্দ্রে থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এই যে মতবাদটা যে কত ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এই প্রাতে ইম্পর্টেন্ট মনে হয় তো এই মতবাদটাই, এই যে পরমাণু আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। এই কথাটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তো দেখিয়ে দিলাম কি কি ইম্পর্টেন্ট। তো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান এগুলো তোমরা রিডিং করে নিবা, এগুলো এমসিকিউর জন্য আসে, তো তাই তোমরা নিজেরাই রিডিং করবা, কারণ সব যদি আমি পড়ে দিই নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে না। তো রিড নিজেরা রিডিং করে নিবা। তারপর আছে এই যে এগুলো তোমরা নিজেরা রিডিং করে নিবা। তো এখানে একটা জিনিস আছে যে এই যে দেখো এগুলো আমরা পড়ছি সবগুলো গ্যালাক্সি, হ্যাঁ তোমরা রিডিং করে নিবা, সরি হ্যাঁ কিছু নাই, সব রিডিং নিজেরা সেলফ রিডিং করে পড়ে নিবা সুন্দর মতো। রিড দেখিয়ে দিচ্ছি পদার্থবিজ্ঞান উদ্দেশ্য, এটাও রিড, কারণ এখানে তেমন কিছু নাই পড়ার মতো বা পরীক্ষা আসার মতো। একটা জিনিস আছে, সেটা হলো গ্রিসের এই যে তত্ত্বটা, তো আমরা দেখছি এই যে সেটা হলো লুডস্টন এবং অদৃশ্য একটা শক্তি দিয়ে আকর্ষণ করে, এই যে লুডস্টন আর একটা শক্তি যা। তো এখানে আমরা একটা কথা বলে রাখি, সেটা হলো যে যেই জায়গায় দেখতে পারবা লুডস্টন এবং যেই জায়গায় দেখতে পারবা
চুম্বক শক্তি, সেই জায়গায় বুঝবো যে হয় ইলেকট্রিসিটি আছে 100% ইলেকট্রিসিটি সার্কিট, এবং বিভিন্ন বল সম্পর্কিত এখানে কথা আছে, যেটা আমরা বল অধ্যায় পড়ি। এই অধ্যায়তে আমরা বেশি এই অধ্যায়তে আমরা পড়তে চাচ্ছি না। এটা যদি আমরা বল অধ্যায়ে ব্যাখ্যা করে বলবো, এটা রিড না দিলেও হয়, দরকার নেই। প্রকৃতির নিয়মগুলো জানা, কেন জানতে হবে, এটাও রিড, এটা রিড করতে হবে, তোমাদের নিজেদের পড়তে হবে ভালোভাবে, কারণ এখান থেকে অনেক কিছু জানার আছে। তোমরা যদি এগুলো নিজে না পড়ো না, কিচ্ছু জানবে না। আমি পড়ে দিলে তোমাদের হবে না। প্রাকৃতিক ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, এগুলো তোমার নিজস্ব পড়তে হবে, নিজে নিজে বুঝতে হবে, কারণ এখানে সবগুলো কি যদি আমি ধরে ধরে বুঝিয়ে দিই, তাহলে নিজের মধ্যে যে পড়ার একটা শক্তি, সেটা হবে না। কিন্তু এখানে একটা কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন থাকলে আমি দাগিয়ে দিব, সেটা আমি দিচ্ছি, এই যে এখনই দিব। ইম্পর্টেন্ট লাইন থাকলে তো অবশ্যই আমি দাগিয়ে দিব, কেন দিব না। চলো দাগাই। এই যে আচ্ছা ধরো আমরা এটা ধরলাম, আমরা এমসিকিউর জন্য আমরা দিব, হ্যাঁ না ধরলাম না, সিরিয়াসলি এটা এমসিকিউর জন্য আসবে। হ্যাঁ, এটা এমসিকিউ। আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি থেকে এই সূত্র বের করে দিয়ে দেখিয়েছিলেন ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এবং 1938 সালে অটহন এবং স্ট্রেসম্যান একটি নিউক্লিয়াসকে ভেঙে দেখালো যে নিউক্লিয়াসের ভর যেটুকু কমে গেছে সেটা শক্তি হিসেবে বের হয়েছে। এবং দুষ্টু মানুষ, মানে মানুষ কখনো ভালো কিছু ভাববে না। এটা যদি কত পৃথিবীতে কত সমস্যার সমাধান করা দিত না, কিন্তু কি করছে, তার পারমাণবিক বোম বানায় ফেলাইছে যুদ্ধ করার জন্য। দেখছো কত পরিমাণ দুষ্টু। তারা কি করছে, সূত্র ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করছে। পারমাণবিক বোমা না, নিউক্লিয়ার বোমা, নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলাইছে এই সূত্র দিয়া। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হয়েছিল। এবং এটা দিয়ে আরেকটা জিনিস আমরা বলি যে এখানে কিন্তু শুধুমাত্র যে এখানে যুদ্ধক্ষেত্রে এটা ইউজ করা হয়েছিল তা না, এটা কিন্তু বর্তমানে কিছু নিউক্লিয়ার যে বিদ্যুতিক কেন্দ্র, সেখানেও এইসব এগুলো আমাদের ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে তা শক্তি বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এগুলো রিড নিজেরা পড়বে, আশা কর, আশা না পড়তেই হবে। আমি আশা করলে তো আর হবে না, তোমাদের আশা করতে হবে এ প্লাস পেতে হবে, তাই পড়বা, সবাই পড়বা, মিলেমিশে পড়বা, মিলেঝিলে, সমস্যা নাই। তো এবার আসি মূল পড়ায়। এতক্ষণ যা পড়ছিলাম এগুলো সব এমসিকিউ বেসড পড়া বেসিক্যালি, কারণ এগুলো থেকে অনেক এমসিকিউ আসে এবং এগুলো সব থিওরি বেসড। এখন আমরা যে মেন পদার্থবিজ্ঞান মানে অনেক শুনে আসছে যে অঙ্ক, সেই অঙ্কেতে আমরা যাচ্ছি। তো চলো, কিন্তু ওগুলো যে পড়তে হবে না এমন কোনো কথা নেই, কারণ আমাদের ইতিহাস সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। এগুলো বোর্ডের এমসিকিউতে আসা প্রশ্ন, এজন্য দাগিয়ে দিয়েছি। তো চলো, যে পানি ঠান্ডা হলে বরফ হয়ে যায় সবাই জানে, গরম করলে সেটা বাষ্প হয়ে যায়, এটা আমরা সবাই জানি, তাই এটা দাগাবো না। মানুষ প্রাচীন কাল থেকে এটা দেখে আসছে বিভিন্ন। তো এখানে আমরা এত কিছু না পড়ে আমরা শুধু এটা পড়বো, টুকু আমি শুধু এটা পড়াই দিব, কিন্তু ওগুলো তোমরা নিজেরা রিড দিবা। হ্যাঁ, রেডি? আমরা রিড, এটা তোমরা নিজেরা বাসায় রিড প্রত্যেকটা পড়বা তোমরা। এটার ইম্পর্টেন্ট কত জানো? স্টার টু দি স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, এটা ইনফিনিটি সাইন। হ্যাঁ, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ এটার কোনো মানে তুলনা নাই যেটা কতটা লাগবে তোমার। এটা মুখস্থ করবা, যেমন আমার মুখস্থ আছে, আমি বলতেছি দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থ পরিমাণ, দীপন তীব্রতা। এটা যে আমার যে আমি চোখ বন্ধ করে বললাম, সামনে থাকলে দেখে যে পারতাম। এই জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। এখন আমরা রাশির ধারণা আসবো। তো আমরা যখন এই রাশির ধারণা আসবো, তো আমাদের এখানে আমাদের বই থেকে এখন আমরা আর পড়বো না, এখন আমরা একটু অন্য জায়গাতে আমরা বোর্ডে হাতে লিখে পড়বো। কারণ এগুলো বুঝাতে শুধু বই দিয়ে তোমরা রিডিং পড়লে হবে না, এটা তোমরা নিজেরা বাসায় পড়বে। অ্যান্ড এটার যে মূল জিনিসটা সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিব। তো চলো, সে মূল জিনিসটা কি আমরা তা দেখব। এবং এই অধ্যায় মানে আজকে আমরা পড়বো যতটুকু, তা হলো আমি দেখে দিচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি এই যে আজকে আমরা এক কাজ করি, শেষ করে দিই।
আমরা মাত্রার আগে পর্যন্ত পড়ব না, থাক, আমরা গুণিতকের আগ পর্যন্ত পড়ি, শেষ করে দিব এখনই। এই যে এই যে শেষ, এই পর্যন্ত পড়বো আজকে। অ্যান্ড আজকে কিন্তু অনেক মজার কিছু একটা জিনিস দেখতে চলেছি, চলো সেখানে যাই। তো বললাম তো এগুলো রিড করবা, নিজে নিজে বাসায় রিডিং দিবা। এগুলোকে বলা হয় 7টা মৌলিক রাশি। 7টা মৌলিক রাশি, এগুলো হলো ইউনিভার্সাল, মানে এগুলো চেঞ্জ হওয়ার কোনো কথাই নেই। এগুলো 7টা মৌলিক রাশি, এগুলোকে যত তাড়াতাড়ি তুমি মুখস্থ করতে পারবা তত তাড়াতাড়ি তোমার ভালো হবে। আর এটা মুখস্থ করতে এতটাও বেশি কঠিন না, কারণ তোমার বুঝতে বুঝতে এমনি মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করবা কিভাবে জানো? 7টা মৌলিক রাশি কোনগুলো, এইভাবে প্রশ্ন আসে। 7টা মৌলিক রাশির নাম লিখো। তারপর এখানে এমসিকিউতে আসে নিচে কোনটি লব্ধ রাশি। এই ছক থেকে যে কত বোর্ডে এমসিকিউ আসে এবং কত প্রমাণ পারে না, তোমরা কিন্তু তা আগেই পাইরে ফেলাইতেছো। অ্যান্ড এই যে এই ছকটা না, এই কথাগুলো সব আমি এখন বুঝাবো। এই যে এই কথাগুলো সব আমি তোমাদের এখন বুঝাবো। হ্যাঁ, ওয়েট, এখানে যা আছে না সব কথাগুলো তোমাদের এখন আমি লিখে বুঝাবো, কারণ তোমরা এখানে বুঝবে না। তো চলো আমরা যাই। তার আগে আমরা কিছু থিওরি ক্লিয়ার করে তারপর চলে যাব। এই যে এগুলা মুখস্থ করা লাগবে না, এগুলো কিছু কিছু আছে যেগুলো পড়া লাগবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, ফোটনের ব্যাসার্ধ, তারপর আছে মিউঅনায়ু, হৃদস্পন্দন, ডাইনোসরের ধ্বংস, বিগ ব্যাং এর সময়, আর মানুষের জন্ম। এই কয়েকটা বললে হবে, আর লাগবে না আমাদের। এগুলো তোমার একটু মুখস্থ করবে। তারপর হচ্ছে পরিমাপের একক, ইউনিটস অফ মেজারমেন্টস। এটা তো অনেক ইম্পর্টেন্ট। এটাই মানে এখন থেকে আমরা পদার্থবিজ্ঞান শুরু করতেছি। এতক্ষণ আমরা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের ইতিহাসগুলো জানলাম, তো ইতিহাস জানলে তো হবে না। মেন যে পদার্থবিজ্ঞানের ভিতরে কি বলছে বিজ্ঞানীরা সেটা তো বুঝতে হবে। চলো শুরু করি। বিভিন্ন একক দেখালাম তোমাদের ভিতরে, তার মধ্যে হলো সেকেন্ড, মিটার, ক্যান্ডেলার পরিমাপ আগে কয়েকটি ধ্রুব দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছিল। 2019 সালে মে মাস থেকে কিলোগ্রাম, কেলভিন, মোল, অ্যাম্পিয়ারকেও পদার্থবিজ্ঞানের মৌলিক ধ্রুব হিসেবে ব্যবহার করা হয়েছে। এই দেখো ইম্পর্টেন্ট পড়া শুরু হয়ে গেছে, মানে ম্যাথ এখন এখান থেকেই শুরু। এই যে সেকেন্ড, আলোর বেগ, এগুলোর থেকে তোমরা কি মুখস্থ করবে জানো? শুধুমাত্র যে এইগুলো, এই যে এটা সিজাম এতটি পরমাণু এতটি স্পন্দন সম্পন্ন করব, আর শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে। তারপর আরেকটা পড়বা, সেটা হলো এই যে মোল, যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রো ধ্রুব, এটা পুরোটা মুখস্থ করবো না, এই যে এতটুকু মুখস্থ করবো, 6.022 ইন্টু 10⁻23, এগুলো মুখস্থ করবো। আর এই মাঝখানে এই সব ওয়ার্ডগুলো আমরা একটু স্কিপ করবো, কারণ এটা আমরা পড়বো না, মুছে ফেলাম। সেটি হচ্ছে মূল। ক্যালভিনটা পড়ো, কারণ ক্যালভিনে অনেক কিছু জানার আছে। তারপর আমরা পড়বো এখান থেকে, অনেক ফাস্ট যাইতেছি কিন্তু আমি, দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত ফাস্ট যাইতেছি আমি। এই যে এটা পড়বা, এটা মিটার পার সেকেন্ড, এটা পড়বা ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুব, এটা পড়বা কিভাবে জানো? এই যে এতটুকু পড়বা, ওয়েট, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, এটা পড়বা। ইলেকট্রনের চার্জ, এই যে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, এভাবে পড়বা। মাঝখানে যেগুলো আমরা দাগাইতেছি না ওগুলো আমরা পড়বো না, এই যে এসব লাইনগুলো আমরা বাদ। তারপর সিজিয়াম পরমাণু স্পন্দন, এটা আমরা লাগবে না। বোল্টজম্যান ধ্রুবক, এটা আমাদের লাগবে, মুখস্থ করবো এটা। অ্যাভোগাড্রো ধ্রুবক, এটাও লাগবে, এই যে এতটুকু 6.022 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা যদি মুখস্থ না করার সমস্যা নেই, কারণ কেমিস্ট্রি 6 নম্বর অধ্যায়, যা তোমরা পড়তে পড়তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। বিকিরণ তীব্রতা, এটা লাগবে না, শেষ, আর কিছু নেই তো, এগুলো বাসায় পড়বা। আর যেগুলো আমি দাগাইতেছি না ওগুলো কিন্তু বাসায় পড়ে নিবা, সব কিন্তু নিজেরা রিডিং দিবা, রিডিং না দিলে কিচ্ছু বুঝবে না। তারপর হচ্ছে উপসর্গ বা গুণিতক। তো আমরা
কত পর্যন্ত পড়ছি? চলো, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপরে আমরা পড়ি নেই। মিলিমিটার, মাইক্রোমিটার এগুলো নাম শুনছি, হেক্টো, কিলো নাম শুনছি, মেগা, গিগা নাম শুনছি, পড়ি নেই। এগুলো কি মুখস্থ করবা? এগুলো বোঝানোর কিছু নাই। আর মুখস্থ করার একটা ট্রিক্স আছে, তোমাদের বলে দিতেছি। এই যে আমরা বলছি না যে গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয়, যে আমাদের গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির দৈর্ঘ্য এই যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের গ্যালাক্সির দৈর্ঘ্য 6 × 10⁻²4 এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻15 মিটার। তো এসব কিভাবে মাপতে হয়? আমরা তো বলতে পারবো না 10⁻এত মিটার, না, আমরা এইভাবে বলবো না। আমরা বলবো কি জানো, এই জন্যই লাগবে উপসর্গ বা গুণিত। যেমন আমরা পড়তেছি আমরা কত পর্যন্ত জানছি? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, এই বিষয় তো আমরা জানি নাই। ন্যানোমিটার নাম শুনছি, পিকোমিটার নাম শুনছো কিনা জানি না, ফেমটো, অ্যাটো, এগুলো তো শোনার কথা না। ডেকা, হেক্টো, কিলো, এই যে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, বেটা, এক্সা, অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এগুলো কিভাবে পড়বো? মুখস্থ করবো কিভাবে? দেখতেছি, বলতেছি, মুখস্থ করবো। ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। এটা মুখস্থ করার একটা ট্রিক্স আছে। যেমন এখানে 1, 2, 3, প্রথম তিনটা ঠিক আছে, ডেকা, হেক্টো, কিলো। আমরা ডেকার সাথে পরিচিত না, কিন্তু পরিচিত অনেকাংশে, ওরা পরে বুঝাইতেছি। হেক্টোর সাথে পরিচিত না, কিন্তু তারপর সেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আমরা ব্যবহার করি না, আমাদের যেসব ক্যালকুলেটর এগুলো ইউজ করে, কিন্তু তা তোমাকে দেখাবে না কিভাবে ইউজ করে। তারপর মেগা, গিগা, টেরা, মেগা, আমরা এমবি কিনি না, এমবি ওটা না মেগাবাইট। আর মেগার মান কত জানো? 1024। আমরা বলি না 1000 না, 1 জিবির পরিমাণ হলো, যে গিগা, জিবি বললি না, গিগাবাইট। 1 গিগাবাইটের দাম পরিমাণ হলো 1024। 1000 MB না, কিন্তু 1024 MB থাকে। এগুলো আমরা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টেরা, পেটা, এক্সা, এগুলো মুখস্থ ডাইরেক্ট। কিভাবে মুখস্থ করবা? এই যে এভাবে নিচে যাবা, নিচে গেলে দেখতে পাচ্ছ ওই যে 10⁻1, তারপর 10⁻2, তারপর 10⁻3, তারপর 10⁻6, 9, 12, 15, 18। যখন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে পারবা, তখনই কি এগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবা। কিভাবে? যেমন 3 পর 6, তারপর 9, তারপর 12, তারপর 15, তারপর 18, এ পর্যন্ত অফ। তারপর ডিসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো, এটাও সেম এভাবে। এখানে গিয়ে শুধু আগে মাইনাসটা দিয়ে দিবা, আর সিরিয়াল ওয়াইজ মনে রাখবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই টেবিলটাও কিন্তু মনে করো 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার মানে বুঝতেছো? এই দুইটা টেবিল, দুইটা আলাদা আলাদা টেবিল, দুইটা এক টেবিল না, দুইটা আলাদা টেবিল। এটা যত ক্ষুদ্রতর যাওয়া যায়, এটা কিন্তু আরো ক্ষুদ্র যাওয়া যায়, কিন্তু এখানে তোমাদের নাই। তো যতটুকু আছে আমরা অতটুকু পড়বো। এখানে আমরা 3টে স্টার দিব, 3 স্টার, কারণ তোমরা কি 3 স্টার না দিলে তোমরা বুঝো না যে কোনটা ইম্পর্টেন্ট, তাই আমরা আগে দিয়ে রাখতেছি 3 স্টার। তারপর আছে মাত্রাটা এখন আমরা বুঝার দরকার নাই, না আজকে আমরা বুঝবো না, মাত্রাটা আমরা আরেকটা দিন দিই। আমরা মাত্রা দিব এবং পরিমাপের যন্ত্রপাতি তা আরেক দিন। তো আমরা যেটা বলছিলাম যে একটা ছক আছে, এই ছকটা আমরা বুঝাবো, সেটা আমরা কালকে আমরা শুরু করব। কালকে না, আগামী দিন, কারণ এটা তো আর আমরা ওইভাবে ক্লাস নিতেছি না, এটা তো আমরা ইউটিউবে ভিডিও ছাড়বো বা ফেসবুক পেজ থেকে অনেকে দেখছেছো। তো আজকে আমরা কি কি পড়লাম? অনেক কিছু পড়ে ফেলছি, দেখবা এই যে কত কিছু পড়লাম। এগুলো তোমরা নিজেরা রিডিং পড়বা, আর এগুলো যতটুকু পারো ততটুকু মনে রাখবা। বেশি চেষ্টা করার দরকার নেই, প্রেশার দেওয়ার দরকার নাই, আবার একেবারে না পড়বো না, যতটুকু কুলায়, সোজা বাংলা যতটুকু কুলায় ততটুকু পড়বা। তো আজকে এতটুকু আমরা পড়লাম এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পড়ছি এই যে এই পর্যন্ত, হ্যাঁ আমরা এই পর্যন্ত পড়ছি। কালকে আমরা শুরু করব এই মাত্রা থেকে। হ্যাঁ, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে থেকে কিন্তু অনেক ইন্টারেস্টিং টপিক শুরু হবে, মাত্রা শুরু হবে, যা তোমরা অনেকেই জানো না মাত্রা কি।
তো মাত্রা একেবারে সহজ ভাই। মাত্রা রাশি তোমরা কালকা খালি আমার ক্লাসটা দেখোই না একবার, তোমরা কি পদার্থবিজ্ঞানের বস বানাই দিবে যে ভৌত রাশি পরিমাপে অনেকে বলে না এটা কোনো পড়া লাগে। আমি বলবো তুমি তাদেরকে বলবা দেখ কত কিছু পড়ার আছে, এগুলো থেকে তুমি বোর্ডের থেকে এমসিকিউ বাইর করে তাদেরকে দেখাবা দেখ এখান থেকে বোর্ডে এমসিকিউ আসে। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা পেজ থেকে দেখতেছো, ফেসবুক পেজ থেকে দেখতেছো, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, কমেন্ট করবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।